আজকে যদি আপনি একটা গাছ লাগান বা গাছের চারা রোপণ করেন, তাহলে এখান থেকে 5 বা 10 বছর পরে গিয়ে ওই গাছের চারা থেকে গাছটা বড় হয়ে যাবে। আপনি ওইটা থেকে ফল কিংবা ছায়া কিংবা অন্যান্য জিনিসপত্র আপনি এক্সপেক্ট করতে পারেন। একইভাবে যারা ধনী ব্যক্তি আছেন আপনার চারপাশে, যাদেরকে আপনি ধনী বলে দেখতেছেন, তারাও এখান থেকে 5, 10 বা অনেক আগে এমন কিছু করে রেখেছিল যার কারণে তারা আজকে একটা বড় একটা পর্যায়ে পৌঁছেছে বা তাদের কাছে টাকা পয়সার অ্যামাউন্টটা বেশ ভালোই আছে, যে কারণে আপনি তাকে ধনী বলছেন। তো বিষয়টা হচ্ছে কি, আমরা কি চাইলে ধনী হইতে পারি না, বা কিভাবে আগাইলে আমরা ধনী হইতে পারি? আসলে ধনী হওয়ার গেমটা খুব বড় কিছু না। আপনি যদি একটু জিনিসপত্র অর্গানাইজ করতে পারেন, তখন দেখবেন যে গেমটা আসলেই মজার এবং আপনি চাইলে ডে বাই ডে গ্রো করতে পারতেছেন। কেউ তো রাতারাতি ধনী হয়ে যায় না, সময় লাগে 5 বছর, 10 বছর, 20 বছর। ধরেন আপনি আজকে থেকে কাজ শুরু করলে আপনি 10 বছর পরে নিজেকে ধনী বলতে পারবেন, বা ধনী বলার মতো যেটা প্রয়োজন সেই জিনিসপত্র আপনার কাছে থাকবে। আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই মেটাতে পারবেন, যে কোনো কিছু প্রয়োজন হলে আপনি সেটা কিনতে পারবেন। ধরেন এমন একটা পজিশন চাচ্ছেন, তার জন্য যদি আজকে থেকে শুরু করেন 10 বছর পরে আপনি ওই পজিশনে পৌঁছাবেন। এখন আপনি যদি আজকে থেকে শুরু না করে 2 বছর পরে শুরু করেন, তাহলে কিন্তু আপনার আবারও ওখান থেকে আরো 10 বছর ধরতে হবে। সো এই কারণেই আপনাকে যেটা করতে হবে, আপনি আজ থেকে শুরু করুন। সেটা আজ থেকে শুরু করুন, এখনই শুরু করুন। তাহলে দেখবেন যে আপনার জন্য ধনী হওয়ার প্রসেসটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধনীরা যে জিনিসপত্রগুলো করে এমন 5টা টিপস শেয়ার করব, যে জিনিসপত্রগুলো আপনিও করলে ওই যে টাকাটাকে ব্যবহার করে করতেছেন বা বিভিন্ন জিনিসপত্র ইউজ করে করতেছেন, সো ওইটা আস্তে আস্তে আপনাকে ধনীর কাতারে নিয়ে যাবে। আপনি আস্তে আস্তে ওই ধনী হওয়ার যে জার্নিটা, সেই জার্নিতে এগিয়ে যেতে পারবেন। তাহলে চলেন একে একে জেনে নিই এই 5টা জিনিস কি কি। নাম্বার 1, ক্যাশ। আমরা ধরেন আমাদের কাছে যে টাকা পয়সা আছে আমরা পুরোটা ইনভেস্ট করলাম। এখন আমার যদি হঠাৎ করে কোনো প্রয়োজন পড়ে, তাহলে আমি টাকাটা পাবো কোথায়? এমন ঘটনা কিন্তু ঘটতেই পারে যে আমার কাছে যে টাকা আসে আমি সবই কোথাও না কোথাও বিনিয়োগ করে ফেলছি। সো হঠাৎ করে যদি আমার কোনো প্রয়োজন হয়, আমি কিন্তু ওই টাকাটা তুলতে পারবো না, এবং যদি তুলতে যাই হয়তোবা আমাদের বিনিয়োগের যে পার্সেন্টেজ বা লাভটা ছিল সেটা অনেক কমে যাবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা অবশ্যই যে কাজটা করব সেটা হলো ইনভেস্টমেন্টের পাশাপাশি আমরা নিজেদের কাছে একটা ক্যাশ রাখবো, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখবো, যেইটা দিয়ে আমরা যদি কখনো কোনো প্রবলেমে পড়ি সেই প্রবলেমটা যেন ইনস্ট্যান্ট সলভ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আপনি নিজের কাছে কত টাকা রাখবেন যার বিনিময়ে আপনি কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। এর সবথেকে সহজ ক্যালকুলেশন হচ্ছে আপনি মান্থলি যে টাকা ইনকাম করেন তাকে 12 দিয়ে গুণ করেন। অর্থাৎ আপনার 1 বছরের টাকা বা 1 বছরের যে ইনকামটা হয় সেইটা যদি আপনার কাছে থাকে কোনো ব্যাংকে আপনি যদি রেখে দেন অ্যাকাউন্টে, সো আপনি বলতে পারেন আপনি মোটামুটি সেভ। যেমন আপনার যদি মাসিক ইনকাম হয় 50,000 টাকা, সেক্ষেত্রে আপনি 5 গুণন 12, 5 বারং 60, অর্থাৎ 6 লাখ টাকা আপনি হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিতে পারেন। আপনার মাসিক ইনকাম যদি হয় 1 লাখ টাকা করে, তাহলে আপনি 1 বছর যে আর্নিংটা হয় অর্থাৎ 12 লাখ, সেটা আপনি আপনার ব্যাংকে রেখে দিবেন। তাহলে কি হবে, আপনি যদি পড়েন কোনো সমস্যাতে, যদি পড়েন, যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনি কিন্তু ওই খণ্ডকালীন যে সময়টা আছে সেই সময়টা আপনি কিন্তু কাভার করতে পারবেন। এবার এখানে আর একটা বিষয় আছে, আপনি ব্যাংকে যদি এই টাকাটা জাস্ট এমনি ফেলে রাখেন, তাহলে তো দেখা যাচ্ছে ওখান থেকে খুব একটা বেশি আপনি রিটার্ন পাচ্ছেন না। তাহলে আমরা কি করতে পারি? আমি ওই 12 লাখ টাকাটা আছে, আপনি 12 লাখ টাকা রাখলেন, ওই টাকাটা আপনি 3 মাসের এফডিআর করে রেখে দিতে পারেন। 3 মাসের এফডিআর যদি করেন, সাধারণত 7 থেকে 8% রেগুলার সকল ব্যাংকেই দেয়। আমি মোটামুটি রিস্কটা কম আছে এমন জায়গা যদি ধরি, 7 থেকে 8% আমরা রিটার্ন পাবো। তো 12 লাখ টাকা যদি আমি ব্যাংকে রেখে দিই, তাহলে যেটা হবে, আমি প্রতি মাসে সেখান থেকে 8 থেকে 9 হাজার টাকার রেঞ্জের একটা অ্যামাউন্ট পাবো ওখান থেকে। আমি যদি এমনি ব্যাংকে রেখে দিতাম তাহলে কিন্তু আমি ওই টাকাটা পাইতাম না। আমি কি করব? আমি টাকাটা এমনি ব্যাংক অ্যাকাউন্টে রেখে না দিয়ে আমি ওই টাকাটা এফডিআর করে রাখলাম। যদি আমি এফডিআর করে রাখি, তাহলে 12 লাখে আমি মাসে মাসে 8 থেকে 9 হাজার টাকার রেঞ্জে একটা টাকা পাবো। এবং এফডিআরটা আমি যদি 3 মাস মেয়াদি করি, 3 মাস পর পর ওটা অটো রিনিউয়াল হইতে থাকবে। বাট 3 মাস পরে আমার কোনো সমস্যা হলে আমি তুলতে পারবো, আবার 3 মাসের মধ্যে সমস্যা হলেও আমি সেটা তুলতে পারবো। এইটা নিয়ে কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু মধ্যবর্তী সময়ে আমার কিন্তু টাকার অ্যামাউন্টটা বাড়তেছে। এই যে 3 মাসে আমার হচ্ছে অলরেডি 3 × 24 বা 25 হাজার টাকা আমি অটোমেটিক্যালি পাচ্ছি। সো আমার জন্য লাভ, তাই না? সো আমরা কি করতে পারি, যে ক্যাশ অ্যামাউন্টটা রাখবো আমরা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে না রেখে দিয়ে ওইটা আমরা এফডিআর করে রাখতে পারি, মোটামুটি যেখানে রিস্ক সেইভাবে নাই এমন কোনো জায়গাতে। এবং 7-8% রিটার্ন যদি পেয়েও থাকি, তাহলে 8 থেকে 9 হাজার টাকা আমরা 12 লাখে পাবো মান্থলি, যেটা দিয়েও আর কি আমাদের জন্যই একটা গুড ডিল হবে। নাম্বার 2, গোল্ড। আপনারা বিগত যত দিনেই তাকান না কেন, আপনি আপনার দাদির কাছে বা আপনার মায়ের কাছে আপনি একটু শুনে দেখেন তাদের সময় সোনার দাম কত ছিল। আবার আপনি এখন একটু খেয়াল করে দেখেন এখন সোনার দাম যা, এখান থেকে 2 বছর আগে কত ছিল। সোনার দাম কনসিস্টেন্টলি বাড়ে।
তো এটা এমন একটা জিনিস, আপনি যদি কিনে রাখেন, গোল্ড যদি আপনি পারচেস করে রাখেন, তাহলে ওইটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার ওই টাকার মানটাকে কখনো কমে না, বরং ওইটা কনসিস্টেন্টলি বাড়তে থাকে। এবং ইনফ্লেশনকে বিট করতে চাইলে স্বাভাবিকভাবে ব্যাংকে টাকা রেখে আমরা সেটা ইনফ্লেশনকে বিট করতে পারবো না। মুদ্রাস্ফীতি যে ব্যাপারটা, আমরা গোল্ডে যদি ইনভেস্ট করি আমরা অবশ্যই সেই ইনফ্লেশনটাকে মোটামুটি আমরা বিট করতে পারবো, বা ওই টাকার যে মানটা, অর্থাৎ ইনফ্লেশন বলতে ব্যাপারটা কি বোঝায়, সময়ের সাথে সাথে টাকার মান কমে। অর্থাৎ আপনার কাছে এখন যদি 10,000 টাকা থাকে, তাই দিয়ে আপনি যা কিছু কিনতে পারতেন এখান থেকে 10 বছর আগে 10,000 টাকা দিয়ে অনেক বেশি জিনিস কিনতে পারতেন। আবার এখান থেকে 10 বছর পরে গিয়ে ওই সেম 10,000 টাকা দিয়ে আপনি এখনের তুলনায় অনেক কম জিনিস কিনতে পারবেন। অর্থাৎ সময়ের সাথে সাথে টাকার মান কমে, এই যে ব্যাপারটা, এটাকে আমরা মূলত ইনফ্লেশন বা হচ্ছে মুদ্রাস্ফীতি বলে থাকি। টাকার মান যেহেতু কমছে, আমি সোনা কিনে রাখলাম, ভালো কথা, আমার সোনাটা কিনে রাখা আছে সে 1 লাখ টাকার, এখন 10 বছর পরে গিয়ে 1 লাখ টাকা দিয়ে তো আমি সেম জিনিস কিনতে পারবো না। আমার ঘরে যদি 1 লাখ টাকা থাকে, 10 বছর পরেও 1 লাখ টাকা ফিক্সড থাকবে, কিন্তু 1 লাখ টাকা দিয়ে আমি এখন যা কিনতে পারবো 10 বছর পরে তা কিনতে পারবো না। কিন্তু আমি যদি 1 লাখ টাকার গোল্ড কিনি, 10 বছর পরে ওই 1 লাখ টাকার গোল্ডের দামও বেড়ে যাবে, এবং যেটা বাড়বে তখন দেখা যাচ্ছে যে ভ্যালুটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখা যাবে এখান থেকে 10 বছর পরে গিয়ে ওই 1 লাখ টাকা সোনার দাম সে হইলো 5 লাখ বা হইলো 3 লাখ, তো তখনও ওই 1 লাখ টাকার মান 3 লাখের আশেপাশে থাকে। সো আমরা মোটামুটি মুদ্রাস্ফীতির ব্যাপারটাকে ওভারকাম করতে পারি। সো এই জন্যই আপনারা ক্যাশ রাখার পরে তারপর আপনারা চেষ্টা করবেন আপনার পোর্টফোলিওর মোটামুটি 10 থেকে 20% এমন একটা পার্সেন্ট আপনি হচ্ছে গোল্ডে ইনভেস্ট করবেন, বা 30%ও করতে পারেন। নাম্বার 3, বিজনেস। পৃথিবীতে কেউ কখনো ধনী হইতে চাইলে বিজনেস ছাড়া, চাকরি বা অন্য কোনো কিছু দিয়ে বড়লোক হওয়া যায় না, ধনী হওয়া যায় না। ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই বিজনেস করতে হবে। কেন? কারণ আপনি যখন চাকরি করতেছেন তখন আপনি সময়ের বিপরীতে টাকা পাচ্ছেন। অর্থাৎ আপনি মাসে 30 দিন কাজ করতেছেন, ডেইলি নির্দিষ্ট একটা সময় দিচ্ছেন, বিনিময়ে আপনাকে একটা স্যালারি দিচ্ছে। এই স্যালারি যদি বাড়েও সেটা কিন্তু খুব একটা বড় অ্যামাউন্টে বাড়ে না। কিন্তু আপনি যখন বিজনেস করবেন তখন স্বাভাবিকভাবে আপনার বিজনেসের বিভিন্ন ধরনের গ্রোথ পটেনশিয়াল তো থাকবেই। অ্যাট দ্য সেম টাইম আপনার বিজনেসটা যদি গ্রো করতে থাকে এবং আপনি কিন্তু তখন আপনার টাইমটাকে ফ্রি করতে পারছেন, আপনার বিজনেসটা অন্য মানুষদেরকে দিয়ে কন্ট্রোল করাতে পারছেন, এবং বিজনেসটা যত বেশি বড় হবে আপনার আর্নিংটা তত বেশি বাড়তে থাকবে। আপনি তখন কাজের বিপরীতে টাকা, সময়ের বিপরীতে টাকা, এই সিস্টেমের থেকেই বের হয়ে আসবেন। সুতরাং আপনি কখনোই দেখবেন না এমন মানুষ আছে যে সে আসলে চাকরি করছে কিন্তু সে অনেক ধনী মানুষ, এটা হয় না। সাধারণত মানুষজন বিজনেস করলেই ধনী হইতে পারে বা ধনী হয়। বিজনেস করলে কি মানুষ ফকির হয় না বা হচ্ছে কম টাকা পয়সা আর্নিং করে না? হ্যাঁ, হইতে পারে, সেটা আলাদা বিষয়। তার ব্যাপারটা কি, ধরেন আপনি বিজনেস শুরু করলেন কিন্তু বিজনেসের জিনিসপত্র আপনি বুঝেন না। সো আপনি যদি কোনো কিছু বুঝে শুনে না আগিয়ে যদি কাজ করেন তাহলে তো অবশ্যই আপনি ঠকবেন, এটা তো সহজ বিষয়। সুতরাং বিজনেস আপনাকে শিখতে হবে, বিজনেস শেখার জিনিস। আধুনিক দুনিয়াতে বিজনেস শেখা যায়, এবং বিজনেসের বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র আছে যেটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে বিভিন্ন, এটাকে সহজে আমি বলি আর্টের মতো। বিজনেস অনেকটা আর্টের মতো বা মার্কেটিং অনেকটা আর্টের মতো। আপনাকে জিনিসপত্রগুলো নার্চার করতে করতে শিখতে হবে, বাট শেখা যায়। এখন আপনি যদি না শিখেন সেটা তো আপনার ব্যর্থতা, কিন্তু আপনি যদি শিখতে পারেন তাহলে দেখবেন যে না, বিজনেস করে অনেক ভালো কিছু করতে পারছেন, এবং ধনী হইতে চাইলে ভাই বিজনেসের কোনো বিকল্প নাই। নাম্বার 4, ল্যান্ড। আপনারা একইভাবে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেকে এমন বলে যে হচ্ছে আমার দাদার এই এলাকাতে এতখানি জমি ছিল, এই জমিটা দাদা মাত্র 1,000 10,000 টাকায় বিক্রি করে দিছে, এই জমির দাম এখন 100 কোটি 50 কোটি। এমনটা কিন্তু আশেপাশে অনেকেই বলে। আপনি নিজেও হয়তোবা খেয়াল করে দেখছেন আপনার এলাকায় জমি যেটা হচ্ছে হয়তোবা আপনার ছোটবেলায় আপনাদের এত জমি ছিল যে জমি আপনারা এমনিতেই মানুষকে দিয়ে দিয়েছেন বা অল্প দামে বিক্রি করে ফেলেছেন, আপনার পূর্ববর্তী যে প্রজন্ম ছিল তারা বিক্রি করে ফেলেছে, বাট এখন সেই জমির দাম আকাশ ছোঁয়া। নট অনলি দ্যাট, আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, জমির পরিমাণ অনেক কম, কনসিস্টেন্টলি জমির দাম আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে, এবং এটা লিমিটলেস কনসিস্টেন্টলি বাড়তে থাকবে। তো এই জন্যই আপনাদেরকে, আপনারা যদি পারেন আপনাদের ইনভেস্টমেন্টের একটা বড় অংশ আপনারা ল্যান্ডের পিছনে করতে পারেন। কেননা জমিতে ইনভেস্ট করে কখনোই আপনি লস করবেন না। আপনি জমিতে ইনভেস্ট করলেন, আপনি ওখানে কিছুই করলেন না, নাথিং, জমিটা ফেলে রাখলেন, তারপরেও 20 বছর পরে ওই জমির দাম অন্তত 40 গুণ বেড়ে যাবে। যদি আপনি ওই জমিতে ফেলে রাখেন তাহলে তো দাম বাড়তেছেই। যদি ফেলে না রেখে আপনি যদি ওখানে চাষাবাদ করেন তাহলে আপনার রেগুলার একটা আর্নিং আসবে। যদি আপনি ওখানে কোনো জিনিসপত্র তৈরি করে, ধরেন বিল্ডিং তৈরি করে আপনি যদি সেটা ভাড়ায় দিয়ে দেন, সেখান থেকে আর্নিং আসবে। সুতরাং জমি কিনে রাখলে কখনোই কোনো লস নাই। সো আপনারা যারা হচ্ছে বেশ লং টার্ম প্ল্যান করতেছেন আপনারা ল্যান্ডে ফোকাস করতে পারেন। আপনাদের পোর্টফোলিওর একটা ভালো অংশ আপনারা যদি জমির পিছনে ইনভেস্ট করেন দেখবেন সেটা আলটিমেটলি খুব একটা খারাপ ডিল হচ্ছে না, বরং সব সময়ের জন্য সব থেকে সেফ অপশন হচ্ছে জমিতে ইনভেস্ট করা। তবে হ্যাঁ, জমিতে ইনভেস্টমেন্টের আগে অবশ্যই জমির কাগজপত্র, আদার্স জিনিসপত্রগুলো একটু দেখে শুনে নেবেন, কারণ অনেক জমিতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে
থেকে থাকে, যদি আসলে জমিতে অনেক সমস্যা থেকে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর পিছনে যে দৌড়াদৌড়ি বা হচ্ছে যে খরচটা, সেটা অনেক সময় একটা হ্যাসেলের কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং জমি যখন আপনি নেবেন তখন আপনি দেখবেন জমি যার থেকে নিয়েছেন তার দলিল, তার পিট দলিল, তার আগে জমিটা যার ছিল, মিউটেশনগুলো প্রপারলি করা ছিল কিনা, খাজনাগুলোর টোটাল প্রপারলি রেগুলারিটি মেনটেন করে দেওয়া হয়েছে কিনা, বিভিন্ন বিষয়পত্র দেখে নিয়ে করবেন। যদি নিজের জানা না থেকে থাকে তাহলে কোনো মুহুরি বা কাউকে ধরে নিয়ে তার মাধ্যমে জিনিসপত্রগুলো একটু ক্লিয়ার করে নেবেন, তাহলে দেখবেন কোনো অসুবিধায় পড়ছেন না। অ্যান্ড নাম্বার 5, স্কিল। পৃথিবীতে ভাই আপনার যা কিছু যত ধরনের জিনিসপত্র থাকুক না কেন, আপনার জমি অন্য কেউ নিয়ে নিতে পারে আপনার সাথে শত্রুতা করে, আপনার টাকা পয়সা অন্য কেউ মেরে দিতে পারে শত্রুতা করে, আপনার গোল্ড চুরি হয়ে যাইতে পারে কোনোভাবেই, কিন্তু স্কিল এমন একটা জিনিস যে জিনিসটা আপনার থেকে কেউ কখনো ছিনায় নিতে পারবে না। এবং আপনার কাছে যদি স্কিল থাকে, হইতে পারে আপনি অনেক টাকা পয়সা সম্পদ গড়ে তুলছেন, সবকিছু নষ্ট হয়ে গেল, কোনোভাবে সেগুলো নষ্ট হয়ে গেল, বাট আপনার কাছে স্কিল আছে বা আপনি স্কিল ডেভেলপ করছিলেন। যদি তেমনটা হয়ে থাকে, আপনি ওই স্কিল দিয়ে আপনি আবারও সব কিছু গ্রো করতে পারবেন। সুতরাং যদি ইনভেস্টমেন্ট করতে হয়, অবশ্যই আপনার নিজের স্কিলের উপরে বেশ বড় একটা অংশ দিবেন ইনভেস্টমেন্ট হিসেবে, এবং আপনি কনসিস্টেন্টলি ট্রাই করবেন আপনার স্কিলটাকে ডেভেলপ করার। স্কিল ডেভেলপ করার বিভিন্ন উপায় আছে। কি উপায়? আপনি রেগুলার বই পড়তে পারেন, রেগুলার এক্সপিরিয়েন্স মানুষের সাথে ওঠা বসা করতে পারেন, আপনি ভ্রমণ করতে পারেন, বিভিন্নভাবে আপনার এক্সপিরিয়েন্সটাকে গ্রো করতে পারেন, আপনার স্কিলটাকে গ্রো করতে পারেন। বই পড়া তো অবশ্যই খুবই ভালো একটা অপশন আপনার স্কিলটাকে গ্রো করার জন্য। বিভিন্ন ধরনের আপনি হচ্ছে কোর্সে এনরোল করতে পারেন, বিভিন্ন জিনিসপত্র নতুন নিত্য নতুন শিখতে পারেন। আমার এখনও রেগুলার প্রত্যেক মাসের একটা ফিক্সড অ্যামাউন্ট বা বেশ ভালো একটা অ্যামাউন্ট আমি রেগুলার খরচ করি বই এবং বিভিন্ন কোর্স বা স্কিল ডেভেলপমেন্টের পিছনে। এই জিনিসটা আপনি হয়তো বা শর্ট টার্মে বুঝতে পারবেন না যে আসলে আপনি কতটুকু গ্রো করতেছেন। মানে আমি যখন টাকা দিচ্ছি, যে সে আমি 1 লাখ টাকা দিলাম বা 1.5 লাখ টাকা দিলাম, বিনিময়ে আমি নির্দিষ্ট অ্যামাউন্টের একটা সোনা পাইলাম, আমি দেখতে পাচ্ছি যে বিনিময় প্রথা, আমি দিচ্ছি আমি পাচ্ছি, এটা সরাসরি দেখা যায়। এই জন্য আমাদের কাছে এগুলো অনেক ভ্যালুয়েবল মনে হয়। বাট স্কিলটা তো সরাসরি দেখা যায় না, যে হ্যাঁ আপনি আসলে 1,000 টাকা খরচ করলেন, কতটুকু শিখলেন, এটা তো আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি যতটুকু শিখলেন, ধরেন আপনি 90% সবই জানতেন, নতুন একটা কোর্স করছেন, সেখানে 90% আপনি সবকিছু আগে জানা ছিল, আগে আপনি জানতেন, বাট 10% আপনি নতুন করে শিখলেন। তার মানে আপনার আগে যতটুকু ছিলেন তার থেকে আপনি কিন্তু 10% গ্রো করলেন। এবং এইভাবে আপনি যদি প্রতি মাসে আপনার আগের থেকে 10% করে গ্রো করতে থাকেন বা মাত্র 1%ও গ্রো করেন, তাহলে দেখবেন আফটার এ টাইম আপনার গ্রোথ যেটা হয়েছে সেটা আলটিমেটলি হিউজ। এবং আপনার কাছে কিছু থাকুক বা না থাকুক, আপনি প্রচণ্ড ঝামেলায় পড়ে যান না কেন, তারপরেও আপনি ফের উঠে দাঁড়াতে পারবেন যদি আপনার কাছে এই একটা সম্পদ থাকে, এবং সেই সম্পদটা হচ্ছে আপনার স্কিল। সো এই জিনিসপত্রগুলো আপনারা যদি ধনী হইতে চান, অবশ্যই যদি সেই স্বপ্নটা দেখেন, এই জিনিসপত্রগুলোর পিছনে আপনারা ইনভেস্ট করবেন, দেখবেন যে না আলটিমেটলি লং রানে এই প্রত্যেকটা জিনিস আপনাকে বেনিফিট দিচ্ছে। ভালো থাকবেন সবাই। আপনাদের যে কোনো বিষয়ে জানার কোনো কিছু থাকলে অবশ্যই বলতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।